যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান, আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে কথা বলার যে একটা ইচ্ছে, বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা, এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে। বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা, আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষের, যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেতে রাজপথে রিক্সা চালায়, যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির, আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন, তার মূলে যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ, আমি তাদের কথা বলছি। তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা নয়। তাদের আকাঙ্ক্ষা অত্যাশ্চর্যভাবে, আমি 5 বছর পরে একটু ভোট, নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি, তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থ, বিত্ত, বৈভব, আমি যেটা বলেছি সম্পদ, ক্ষমতা। আমাদের মতো নেতাদের কাছে না, নেতাদের কাছে। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে, এবং এর সঙ্গে একটা কন্ডিশন দেন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে, তারা বলবে আমি অর্থবিত্ত, বৈভব, সম্পদ চাই না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে। কিন্তু বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না, বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন। সে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের। এবং যে প্রসঙ্গে আতিকুর রহমান সালুর জীবনের কর্মকাণ্ড থেকে যে কথাটি আমি একটু আগে উল্লেখ করেছি, এই যে ফারাক্কার বিষয়, ফারাক্কা কিন্তু উন্মোচন করা হয়েছিল যে বাঁধের যে গেটগুলো থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যেদিন প্রথম। আমি পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আমরা ভুলে যাই। আমি ইতিহাসের বিভ্রান্তির কথা দিয়ে আজকে বক্তব্য শুরু করেছি। ইতিহাসের আরেকটি বিভ্রান্তি, আমরা কিন্তু ভুলে যাই ইতিহাস, অথবা ইতিহাস নিজেই ইতিহাস তার ভুলে যায়। এই গেট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক উদ্বোধন হচ্ছে। আজকে দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই, সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কা বাঁধের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে এসেছে, অতিক্রান্ত হয়েছে। সেই পরীক্ষামূলক উদ্বোধন যে নিয়মিত উদ্বোধনে রূপান্তরিত হয়নি, সেই পরীক্ষামূলক উদ্বোধন কিন্তু আজ পর্যন্ত বন্ধ। এটা কিন্তু ইতিহাসের সত্য। এই কথাগুলো কিন্তু আছে পরিবেশবিদদের এবং যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এবং তার যে ফলাফল সেটা কি রূঢ়ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে এসে পড়তে পারে সেটা
আমাদের উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা। পরিবেশগত এই যে পরিবেশগত যে আগ্রাসনের কথা বলা হয়েছে সেটা অনেক সময় সরাসরি চোখে দেখা যায়, কেননা তার প্রভাব পড়তে সময় লাগে। ছোট্ট দু একটি স্ট্যাটিস্টিক্স এখানে পরিবেশবিদরা রয়েছেন, এখানে জসিমউদ্দিন সাহেব রয়েছেন, তিনি একজন এক্সপার্ট। ছোট্ট একটু কথা বলি যে যদি পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে, যার জলের পানির সদ্ব্যবহার, নিয়মিত ব্যবহার, আমরা তো লোয়ার রাইপেরিয়ান বলে, লোয়ার রাইপেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি, নদীতে পাইনি, অনেক নদীতে পাইনি। ফারাক্কার কারণে তো সেটা বিঘ্নিত হয়েছে, সেটা বলার অপেক্ষাই রাখে না। আজকে সেই জল যে উত্তোলন করা হচ্ছে গঙ্গায়, তার ফলশ্রুতিতে বাংলাদেশে শুধু সেডিমেন্টেশন হচ্ছে না, বাংলাদেশের নদীর পানির নাব্যতা শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের কৃষিকাজ শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের ফসলের উৎপাদন শুধু বিঘ্নিত হচ্ছে না, নদী যে স্যালাইনিটি, লবণাক্ততা, সেটা বেড়ে 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 উপরের দিকে যাচ্ছে বিগত দশক ধরে। ফারাক্কার প্রভাবে সেটা পরিবেশবিদরা আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমার সামান্য অভিজ্ঞতায় আমি বলছি, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের যে এভারেজ যে উচ্চতা সেটি মাত্র কয়েক ফিট। পরিবেশগত বিপর্যয় যদি হয় তাহলে আমাদের এই বাংলাদেশের 1/4 সমুদ্রের পানি নিচে চলে যাবে, এবং পরিবেশগত বিপর্যয় যদি হয় তাহলে মানুষের 1/3 মানুষের জীবিকা সংকটাপন্ন হবে। আমি কথাগুলো তথ্য থেকে বলছি, গল্প থেকে নয়। এটা হয়তো আপনি আগামীকাল দেখতে পাবেন না, কিন্তু আজকে থেকে 2, 3, 4, 5 দশক পরে এই পরিস্থিতি সৃষ্টি হবে, যখন এই পরিস্থিতিকে পেছনে ফেরানোর জন্য। এবং এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না। আমাদের সেই লোয়ার রাইপেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্য এটার দায়িত্ব কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রের উপরেও বর্তায়। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি আপনারা জানেন, সবার সঙ্গে এখানে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা দুটি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি, না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমাদের বন্ধু রাষ্ট্রের যে 1.5 বিলিয়ন জনগণ রয়েছে তাদের কাছে ওই প্রশ্নটি করতে হবে। মানুষের সঙ্গে মানুষের তো আমাদের কোনো সংঘাত নেই, কারণ রাষ্ট্র চিন্তা, রাজনৈতিক চিন্তা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষে কোনো সংঘাত ছিল। কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের 3টি ক্যাটাগরির শক্তি, একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার, সরকারি আমলা এবং অন্যান্য, এবং দ্বিতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই 3টি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে হবে?